হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের কাছ থেকে এই ধাতব বন্ধন নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আমি পেয়েছি। যেমন ভাইয়া, আম, সমযোজী বন্ধন তো ইলেকট্রন শেয়ার করে, এটা আপনি বলেছেন যে যোজনী শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে। আয়নিক বন্ধনে দেখা যায় কেউ কেউ ইলেকট্রন দান করে, কেউ বা ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু ভাইয়া, ধাতব বন্ধনে কোন ঘটনা ঘটে? ধাতুগুলো তো ইলেকট্রন দান করতে চায়, শুধু ইলেকট্রন দান করে কিভাবে এই বন্ধনটা তৈরি হয়? কিভাবে একটা ধাতব কেলাস বা একটা ধাতুর টুকরা এত শক্ত হয়, এটা আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন। তো এই ব্যাখ্যাটাই এখন এই লেকচারে আলোচনা করব। একটা ধাতু কিভাবে অন্যান্য ধাতব পরমাণুর সাথে যুক্ত থাকে, যে ব্যাখ্যাটা আমি এখন দিব, এই ব্যাখ্যাটা ইলেকট্রন সাগর মতবাদ বা ইলেকট্রন সি থিওরি এর সাহায্যে ব্যাখ্যা করব। এই থিওরিটা আমরা একটু খেয়াল করি। একটা সোডিয়াম ধাতুকে আমরা নিচ্ছি, সোডিয়াম ধাতু বা সোডিয়ামের একটা টুকরা, সোডিয়ামের টুকরা আমরা নিতে পারি না, যে ধাতুর অনেকগুলো টুকরা থাকে। ঠিক আছে, একটা লোহার টুকরা এবার নিলাম না কেন, লোহার টুকরা বা সোডিয়ামের টুকরা, ম্যাগনেসিয়ামের টুকরা, এর মধ্যে কোন ঘটনাটা ঘটে খেয়াল করো। এই হচ্ছে আমাদের সোডিয়াম। এখন আমরা প্রত্যেকে জানি সোডিয়াম চায় একটা ইলেকট্রন ত্যাগ করতে। কেন চায় ইলেকট্রন ত্যাগ করতে? কারণ সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করবে, তখন এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হুবহু নিয়নের মতো হয়ে যাবে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা নিয়নের মতো হয়ে যাবে, আর দেখা যাবে এখানে সবগুলো অরবিটাল একদম পরিপূর্ণ ইলেকট্রন দ্বারা এবং জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই পরিপূর্ণ জোড়ায় জোড়ায় অবস্থান করার যে একটা কনফিগারেশন বা স্ট্রাকচার বা বিন্যাস, এই বিন্যাসটা খুবই স্টেবল বিন্যাস। তো দেখা যাবে প্রত্যেকটা সোডিয়াম, এখানে তো সোডিয়ামের টুকরা আছে, আমরা যদি বলি এখানে 23 গ্রাম সোডিয়াম, আমরা দেখতে পাবো এখানে 1 মোল সোডিয়াম আছে, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 এতগুলো সোডিয়াম পরমাণু এখানে আছে। এবং প্রত্যেকটা সোডিয়াম পরমাণু যেটা করবে, প্রতিটা সোডিয়াম পরমাণু এইভাবে একটা একটা করে ইলেকট্রন ছেড়ে দিবে। তো বোঝা যাচ্ছে এখানে কি পরিমাণে সোডিয়াম আছে। 10⁻23 মানে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষ আসছে সবাই যদি গুনতে থাকে এই সংখ্যাটাকে, তাও শেষ হবে না। এত বড় একটা সংখ্যা। তো এত বড় একটা সংখ্যক সোডিয়াম যখন প্রত্যেকেই ইলেকট্রন দান করবে, তখন প্রত্যেকেই দেখা যাবে কি ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে এইভাবে। সেই সাথে যে ঘটনাটা ঘটবে, এখানে প্রত্যেকটা থেকেই এরকম ভাবে ইলেকট্রন নির্গত হওয়া শুরু করবে। এই তো প্রত্যেকটা থেকে ইলেকট্রন বেরোবে। তো আমরা বুঝতেই পারতেছি এখানে এত বেশি পরিমাণে পরমাণু আছে, এবং প্রত্যেকটা থেকে ইলেকট্রন বের হলে এত বেশি পরিমাণে ইলেকট্রন এখানে উৎপন্ন হবে, মনে হবে ইলেকট্রনের একটা সাগর তৈরি হয়েছে। ঠিক আছে, যদি এখানে সোডিয়াম ছাড়া ম্যাগনেসিয়াম হতো, সোডিয়াম না হয়ে যদি এখানে ম্যাগনেসিয়াম হতো, তাহলে প্রত্যেকটা ম্যাগনেসিয়াম কিন্তু 2টা করে ইলেকট্রন দান করত। যদি অ্যালুমিনিয়াম হতো তাহলে 3টা করে ইলেকট্রন সে দান করত। যদি আয়রন হতো তাহলে সে 2টা বা 3টা এরকম ভাবে দান করত। তাহলে জাস্ট চিন্তা করো, এত সংখ্যক পরমাণু থেকে এত বেশি পরিমাণে ইলেকট্রন তৈরি হয়, যেন ইলেকট্রন একটা সাগর তৈরি হয়ে গেছে। এই যে ইলেকট্রন সাগরের মধ্যে এই ধনাত্মক চার্জগুলা নিমজ্জিত আছে বা ডুবে আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো? ইলেকট্রনের একটা সাগর তৈরি হয়েছে। নট নেসেসারি যে একদম সাগর তৈরি হতে হবে, জাস্ট ব্যাখ্যা করার জন্য, বোঝানোর জন্য, তোমাদেরকে সহজে বোঝানোর জন্য আমরা এই টেকনিকটা অবলম্বন করতেছি। ঠিক আছে, ইলেকট্রনের সাগর তৈরি হয়, সাগর তৈরি হয়। আর এই ইলেকট্রনের মাঝেই এই ধনাত্মক চার্জ বিশিষ্ট এদেরকে আমরা বলি অ্যাটমিক কোর। এদেরকে আমরা বলবো অ্যাটমিক কোর। অর্থাৎ একটা অ্যাটম থেকে ইলেকট্রন যোজ্যতে ইলেকট্রন বের হয়ে যাওয়ার পরে যে স্টেবল একটা কনফিগারেশন দেখা যাবে, এটাকে বলা হবে অ্যাটমিক কোর, ধনাত্মক চার্জ বিশিষ্ট অ্যাটমিক কোর। তো এই অ্যাটমিক কোরগুলা শর্টকাটে লিখলাম, অ্যাটমিক কোরগুলো ইলেকট্রনের এই সাগরে কি থাকে? নিমজ্জিত বা ডুবে থাকে, সাবমার্জড অবস্থায় থাকে, নিমজ্জিত থাকে বলে মনে হয়। অর্থাৎ চারপাশে অনেক ইলেকট্রন, এর মধ্যে
এই যে অনেক অনেক অ্যাটমিক কোর। এটাকে আমরা ইলেকট্রন গ্যাস মতবাদ দিয়েও প্রকাশ করতে পারি, ইলেকট্রন গ্যাস থিওরি বা ইলেকট্রন গ্যাস তত্ত্ব, একই কথা। যেমন আমি শোভন এখানে দাঁড়ায় আছি, আমার চারপাশে কিন্তু অসংখ্য কি আছে, গ্যাস আছে। এই গ্যাসের মধ্যে আমি একদম নিমজ্জিত বলে ধরে নেওয়া যায়। ঠিক একইভাবে আমরা ব্যাখ্যা করব, এত এত ইলেকট্রন তৈরি হয়, এত 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 ইলেকট্রন চারপাশে, এই ইলেকট্রনের সাগরের মধ্যে আমাদের কোরগুলো নিমজ্জিত আছে। অর্থাৎ সহজ কথায় প্রত্যেকটা ধনাত্মক চার্জের চারপাশেই ঋণাত্মক চার্জের অবস্থান, ইলেকট্রনগুলো অবস্থান করতে। তাহলে এবার একটু চিন্তা করো তো, এই ইলেকট্রনগুলো কিন্তু নানান জায়গাতে ছড়ায় ছিটায় আছে। এই ইলেকট্রন পজিটিভ অ্যাটমিক কোরগুলোকে আকর্ষণ করবে না? অবশ্যই আকর্ষণ করবে। তো এই নেগেটিভ এবং পজিটিভের আকর্ষণে যে বন্ধনটা তৈরি হইল, এইখানে এই বন্ধনটার নামই হচ্ছে ধাতব বন্ধন। অর্থাৎ ধাতব পরমাণু সমূহ তাদের যোজ্যতা ইলেকট্রনগুলোকে ছেড়ে দেওয়ার মাধ্যমে যে ইলেকট্রনের সাগর তৈরি করলো, সেই ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনের সাথে অ্যাটমিক কোরের যে বন্ধন, সেই বন্ধনকে বলা হয় ধাতব বন্ধন। বোঝা গেল? এখন এই বন্ধনটা দেখে আমাদের হয়তো বা মনে হতে পারে, কি পিকুলিয়ার বন্ধন রে বাবা, কি এটা কি স্ট্রেঞ্জ, অদ্ভুত বন্ধন মনে হচ্ছে, এটা কি আসলে এইভাবেই কাজ করে, এটা কি বিশ্বাস হয়? অনেকের মনে বিশ্বাস নাও হতে পারে, কিন্তু ভাই এই থিওরি দিয়েই কিন্তু আমরা ধাতুর সবগুলা বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করতে পারি। যেমন ধাতুর বৈশিষ্ট্য কি, আমরা সকলে জানি ধাতু বিদ্যুৎ পরিবহন করে। প্রথম বৈশিষ্ট্য কি, ধাতু বিদ্যুৎ পরিবহন করে। ধাতু বিদ্যুৎ পরিবহন করে। আমরা জানি বিদ্যুৎ পরিবহন মানেই হচ্ছে চার্জের প্রবাহ। অর্থাৎ এখানে যদি একটা তার হয়, ধাতুর তার, এবং এখানে আমরা যদি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, অর্থাৎ ধনাত্মক চার্জ অ্যাপ্লাই করি, আর এখানে আমরা যদি ঋণাত্মক চার্জ বা নেগেটিভ লো ভোল্টেজ অ্যাপ্লাই করি, দেখা যাবে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে ইলেকট্রন ধাবিত হচ্ছে। ঠিক আছে, এই ইলেকট্রনগুলা হাই ভোল্টেজের দিকে যাবে। তো কেন যাবে? ইলেকট্রন যদি এই তারের মধ্যে নাই থাকতো তাহলে কেমনে যেত? ভাই এটাই হচ্ছে প্রমাণ যে ধাতুর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। এই তো একটা ধাতব তারের মধ্যে বা ধাতব ক্যালাসের মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন থাকে। যখনই আমরা এক সাইডে উচ্চ বিভব প্রয়োগ করি এবং অন্য সাইডে নিম্ন বিভব প্রয়োগ করি, তখন দেখা যায় উচ্চ বিভবের আকর্ষণে ইলেকট্রনগুলো সবগুলাই দিকে দৌড়ানো শুরু করে দেয়। অর্থাৎ ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে হাই ভোল্টেজ বা উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। এই মুক্ত ইলেকট্রন থাকার কারণেই এরা কিন্তু একদম বলতে গেলে ফ্রি থাকে। ঠিক আছে, নিউক্লিয়াসের যে কন্ট্রোল আছে, নিউক্লিয়াসের কন্ট্রোলের বাইরে অবস্থান করে এরা। ঠিক আছে, এটাকে আমরা যোজন ব্যান্ড বলে থাকি মাঝে মাঝে। আচ্ছা, তারপরে 2 নাম্বার, তাপ পরিবহন করে। ধাতুসমূহ কি করে? তাপ পরিবহন করে। তোমরা খেয়াল করে দেখবা, একটা লোহার রড আগুনে ধরো, আগুনে ধরলে দেখা যাবে কিছুক্ষণ পর তুমি যে প্রান্তে ধরে রাখছো সেই প্রান্তটাও গরম হয়ে গেছে। দ্যাট মিনস একটা ধাতু তাপও পরিবহন করতে পারে। যদি চারপাশে একটা লোহার রুমের মধ্যে তুমি বসে থাকো আর চারপাশে যদি অনেক আগুন জ্বলতে থাকে, দেখবা যে ওই তাপটা লোহাকে ভেদ করে ভেতরে ঢুকতেছে। অর্থাৎ এই লোহা তাপ পরিবহন করতে পারে। এটাও আমরা এই থিওরি দিয়ে ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব দেখো, ধরো এই হচ্ছে একটা লোহার টুকরা, লোহার রড। তো এখানে আমরা জানি এই অ্যাটমিক কোরের পাশাপাশি কি আছে, অনেকগুলা ইলেকট্রন আছে। আর আমরা প্রত্যেকেই জানি ইলেকট্রনের ভর খুবই কম। ইলেকট্রন সব সময় একদম দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে। খেয়াল করে দেখো, এই পাশে যদি আমি তাপ প্রয়োগ করি, আর আমরা জানি তাপ এক ধরনের শক্তি, যখনই তাপ প্রয়োগ করা হয়, যদি এই রুমে কোথাও আগুন জ্বলে যায়, যদি আগুন জ্বলে ওঠে, আগুন লেগে যায়, আমি কিন্তু সোজা দৌড় দিব। আমি না, তোমরা সবাই দৌড় দিবা। এটা কেন? দেখো, আমার মধ্যে একটা এনার্জি চলে আসবে, তাই না? আমাকে নিজেকে বাঁচাইতে হবে। আমি যেইভাবে দৌড় দিব, ইলেকট্রনগুলো কিন্তু সেইভাবে দৌড় দিবে না, ইলেকট্রন দিবে অন্যভাবে। খেয়াল করে দেখো, যখন আমি এই সাইডে তাপ শক্তি প্রয়োগ করব, ইলেকট্রনগুলো কি করবে জানো? এই তাপ শক্তিটাকে গতি শক্তিতে রূপান্তর করবে।
এই তাপ শক্তিটাই গতি শক্তিতে রূপান্তর হবে, তখন এই ইলেকট্রনগুলোর গতিবেগ বেড়ে যাবে, এই ইলেকট্রনগুলো খুব দৌড়াদৌড়ি শুরু করে দিবে। খেয়াল করো, এখানকার ইলেকট্রন যারা যারা আছে তারা কি করবে, এইভাবে দৌড়াবে, এইভাবে দৌড়ে 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 ওদিকে যাবে। যখনই এই সাইডে ঠান্ডা এলাকায় যখনই যাবে, তখন দেখা যাবে এই জায়গায় তার গতিশক্তি কমে যাবে, এইখানে গতিশক্তি কমিয়ে ফেলবে। গতিশক্তি কেন কমাবে? কারণ যে এনার্জিটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল সেই এনার্জিটা সে ছেড়ে দিবে। সে কিভাবে ছাড়বে? সে ছাড়বে তাপ হিসেবে। তো এই ঠান্ডা অঞ্চলটা আস্তে আস্তে কি হতে থাকবে, গরম হতে থাকবে। ঠিক যেইভাবে আমরা চিন্তা করি, কোন একটা জায়গাতে আগুন জ্বালিয়ে দিলে বা কোন একটা জায়গায় তাপমাত্রা বাড়ায় দিলে এই তাপমাত্রাটা সব জায়গাতে ছড়া যায়। আমরা জানি হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে যায় তাপ। কেন যায়? এই তো, এটা ধাতু এই কারণে তাপ পরিবহন করতে পারে। আচ্ছা, তৃতীয়ত আমরা যদি খেয়াল করি, এই ধাতুকে আঘাত করলে বা পিটিয়ে বিভিন্ন আকার দেওয়া যায় বা পাত তৈরি করা যায়। যেমন তুমি গোল্ডের কথা চিন্তা করো, আমাদের মায়েরা বা বোনেরা যে গোল্ড এর গহনা ব্যবহার করে, চিন্তা করে দেখো কত শেপের হয়, কত ডিজাইনের হয়। একমাত্র ধাতু বলে এটা সম্ভব হয়েছে। খেয়াল করো, ধাতুকে পিটিয়ে পাত তৈরি করা যায়। এটা কেন করা যায়? এর কারণ তুমি যখন একটা ধাতব ক্যালাসের মধ্যে আঘাত করবা, সবাই মনোযোগ দাও, এই ধাতব ক্যালাস কিন্তু কখনো ভেঙে যাবে না। এই তো ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন, এই ধাতব ক্যালাস কিন্তু কখনোই ভেঙে যাবে না। তুমি যখন এখানে আঘাত করবা, দেখা যাবে এই পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ তারা জাস্ট স্থানচ্যুত হবে, কিন্তু এখানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমরা দেখতে পাইছিলাম আয়নিক ক্যালাস কিন্তু আবার খুব সহজে ভেঙে যায়। কারণ তুমি যদি এখানে আঘাত করো, দেখা যাবে কি যে এই সোডিয়ামটা এক একক যদি ডানে সরে যায়, ক্লোরিনটা যদি এক একক ডানে সরে যায়, তো এই সোডিয়াম কাছাকাছি চলে আসবে, ক্লোরিন কাছাকাছি চলে আসবে। ঠিক তখন এই সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসটা ভেঙে যাবে। তুমি জাস্ট চিনির গুঁড়াকেই আঘাত করো, এটা ভেঙে যাবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে, কিন্তু কখনো একটা ধাতব ক্যালাস ভাঙবে না। এর কারণ এই ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ তারা স্থান পরিবর্তন করতে পারে। সহজ কথায় এই ধাতব বন্ধন কখনোই ভাঙবে না, মচকে যাবে কিন্তু ভাঙবে না। কিন্তু এই আয়নিক যৌগসমূহ তারা মচকাবে না, ভেঙে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই ধরনের যত বৈশিষ্ট্য আছে, যেমন ধাতুগুলা চকচক করে, যখন ধাতুর উপরে আলো এসে পড়ে তখন ইলেকট্রনগুলো সেই তাপ বা আলোকে শোষণ করে আবার বিকিরণও করে। তো এই যত বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য কিন্তু আমরা ইলেকট্রন সাগর মতবাদ দিয়েই ব্যাখ্যা করতে পারি। সেই জন্য আমরা বলতে পারি একটা ধাতুর মধ্যে যে বন্ধন বিদ্যমান, সেই বন্ধনটা আসলে এই ইলেকট্রন সাগর মতবাদের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে, এবং সেটা হচ্ছে ঠিক এরকম। ইলেকট্রনের সাগর তৈরি হবে, সেখানে ধনাত্মক চার্জ অবস্থান করবে। তো আশা করি ধাতব বন্ধন সম্পর্কে তোমরা সবাই জানতে পারছো। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও লেকচারগুলোতে আরো এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা এই ভিডিওগুলো শেয়ার করতে থাকো এবং অনেক অনেক শিখতে থাকো। আল্লাহ হাফেজ।